হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। ইতিহাসের একজন অন্যতম বিতর্কিত নেতা, যার সাহসিকতার জয়গান ছিল সবখানে। সারা পৃথিবীর উপর রাজত্ব করার স্বপ্ন ছিল তার, আর সেই স্বপ্নকে সামনে রেখেই সে এগিয়ে যাচ্ছিল। তবে একটা সময় নিজের দোষেই তাকে সবকিছু হারাতে হয়। কিন্তু কেন, কি এমন হয়েছিল তার সাথে, আর তার শেষ পরিণতি বা কি হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানব 2023 সালে মুক্তিপ্রাপ্ত মুভি নেপোলিয়নের গল্প থেকে। নাম শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি আসলে কোন নেতার ব্যাপারে বলছি, যিনি এমন একজন সেনাপতি ছিলেন যাকে সর্বকালের সেরা সেনাপতি বলা হয়, এবং যার উদ্ভাবন সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে এখনও ফলো করা হয়। তবে নেপোলিয়নকে নিয়ে অনেকের মনেই দোটানা আছে। কারো কাছে সে হিরো, আবার কারো কাছে সে একজন ভিলেন। তবে আজকের গল্পটা দেখার পর আশা করি আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে। তাই চলুন আর দেরি না করে নেপোলিয়নের জীবনের ইন্টারেস্টিং গল্পটা জেনে আসি। গল্পের শুরুটা হয় 1789 সালে। তখন ফ্রান্সে ফরাসি বিপ্লব শুরু হয়। খাদ্যের অভাবে পুরো ফ্রান্স জুড়ে দুর্ভিক্ষ শুরু হয়। ফ্রান্সের 16তম রাজা লুইসকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই সাথে তার 11,000 সাপোর্টারদেরও মেরে ফেলা হয়। এরপর পালা আসে রানীর। শেষ রানী ম্যারিকে সবার সামনে হত্যা করার জন্য নিয়ে আসা হয়। ফ্রান্স তখন জোর করে বিভিন্ন রাজ্য দখল করে নিচ্ছিল, যার কারণে ফ্রান্সের উপর অনেকেরই রাগ ছিল। তাই রানীকে যখন হত্যার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তাকে দেখে সবাই ধিক্কার জানাতে থাকে। তার গায়ে পাথরসহ বিভিন্ন নোংরা জিনিস ছুঁড়ে মারতে থাকে। এসবের মধ্য দিয়ে রানীকে গিলোটিন নামের একটা যন্ত্রের সামনে নিয়ে গিয়ে দাঁড় করানো হয়, আর সেটার মাধ্যমে সবার সামনে ম্যারির শরীর থেকে মাথাটা কেটে আলাদা করে ফেলে সেটা সবাইকে দেখানো হয়। সেটা দেখে সবাই খুশি হয়ে যায়। সেখানে আমরা গল্পের প্রধান চরিত্র নেপোলিয়ন বোনাপার্টকেও দেখতে পাই। যেখানে সবাই রানীর মৃত্যু নিয়ে উল্লাস করছিল, সেখানে নেপোলিয়ন একজন প্রথম শ্রেণীর সেনা থেকে ফ্রান্সের সেনাপতি হওয়ার স্বপ্ন দেখছিল। এর কিছুদিন পর নেপোলিয়ন পল নামের এক নেতার সাথে গিয়ে দেখা করে। পল তাকে জানায় যে ইংল্যান্ডের সৈন্যরা তাদের টিউলন নামের একটা দুর্গ দখল করে নিয়েছে, আর সেখান থেকে তারা ব্যবসা বাণিজ্য শুরু করেছে, যার কারণে তাদের ব্যবসা বাণিজ্যে অনেক ক্ষতি হচ্ছে। শুধু তাই নয়, ইংরেজ সেনারা সেখানে ফ্রান্সের অনেক তরুণ ছেলেদেরকে আটকে রেখেছে। তাদেরকে দিয়ে জোর করে কাজ করানো হচ্ছে। এভাবে চলতে থাকলে ফ্রান্সের বাণিজ্য হুমকির মুখে পড়ে যাবে, আর দেশের আর্থিক অবস্থাও খারাপ হয়ে পড়বে। তাই এখন সে ওই দুর্গ ফিরে পেতে চায়। যেভাবেই হোক ইংরেজদের হাত থেকে ওই দুর্গটা উদ্ধার করতেই হবে। তখন নেপোলিয়ন আশ্বস্ত করে যে সে ইংরেজদের কাছ থেকে দুর্গটা ফিরিয়ে আনতে পারবে, আর তখন ফ্রান্সের ব্যবসা বাণিজ্য আবারও উন্নত হয়ে যাবে। সেটা শুনে পল ভীষণ খুশি হয়। তবে এর জন্য আগে তাকে ইংরেজদের ঘাঁটিটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। পল তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে নিজের ইচ্ছামতো কাজ করার পারমিশন দেয়। সেই সাথে তাকে বলে দেয় যে সে যদি এই কাজটা ঠিকঠাকভাবে করতে পারে, তাহলে তাকে অনেক বড় একটা উপহার দেওয়া হবে। তো এরপর নেপোলিয়ন সেখান থেকে বেরিয়ে কাজে লেগে পড়ে। তবে এখানে বাধে এক বিপত্তি। নেপোলিয়নের কাছে যে পরিমাণ অস্ত্র ছিল, সেগুলো দিয়ে ইংল্যান্ডের সৈন্যদের হারানো সম্ভব ছিল না, কারণ ইংল্যান্ডের সৈন্যরা সংখ্যায় অনেক বেশি ছিল। তাই নেপোলিয়ন যুদ্ধে নষ্ট হয়ে যাওয়া কামানগুলোকে জোগাড় করে। এরপর সেগুলোকে সারাই করে ইংল্যান্ডের সৈন্যদের উপর অ্যাটাক করার জন্য প্রস্তুত করে। অস্ত্র তৈরি হয়ে যাওয়ার পর নেপোলিয়ন সেই টিউলিন নামের দুর্গটা পর্যবেক্ষণ করার জন্য যায়। সেখানে গিয়ে সে দেখে ইংরেজ সৈনিকরা শুধুমাত্র তাদের দুর্গই নয়, বরং তাদের জাহাজগুলো দখল করে নিয়েছে। তখন নেপোলিয়ন প্ল্যান বানায় যে সে ইংরেজদের উপর সারপ্রাইজ অ্যাটাক করবে, আর ইংরেজদের অস্ত্র দিয়েই তাদেরকে শেষ করবে। সেই প্ল্যান অনুসারে রাতেই নেপোলিয়ন তার সৈন্যদের নিয়ে দুর্গের সামনে চলে যায়। প্রথমে তার একটু নার্ভাস লাগছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে সে খুব সাহসিকতার সাথে টিউলিন দুর্গের উপর অ্যাটাক করে। হঠাৎ এমন অ্যাটাক হতে দেখে ইংরেজ সৈন্যরা ভীষণ ঘাবড়ে যায়। তারা তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে নেপোলিয়নদের উপর পাল্টা অ্যাটাক করতে শুরু করে। সেই যুদ্ধে নেপোলিয়নের ঘোড়াটা মারা যায়। সেই সাথে নেপোলিয়নও বেশ আহত হয়, কিন্তু এতে সে থেমে থাকে না। আহত অবস্থায় ইংরেজ সৈন্যদের সাথে লড়াই চালিয়ে যায়, আর অবশেষে নেপোলিয়নরা ইংরেজ সৈন্যদের হারিয়ে দেয় এবং সেই দুর্গটা দখল করে নেয়। এরপর ইংরেজদের কামান দিয়েই তাদের বাণিজ্যিক জাহাজগুলো ধ্বংস করে দেয়। আর এটা জানার পর পল খুশি হয়ে নেপোলিয়নকে তার সৈন্যের উপকমান্ডার হিসেবে নিয়োগ দেয়। নেপোলিয়ন তখন খুশি হয়ে পলকে বলে যে
তাদের এই সম্পর্কটা বহুদিন টিকবে। এরপর সিন শিফট হলে আমরা ম্যাক্সিলিয়ান নামের একজন রাজনীতিবিদকে দেখতে পাই, যে কিনা একটা সভায় বক্তৃতা দিচ্ছিল। লোকটা তার পাওয়ারের অপব্যবহার করে এবং যুদ্ধের সুযোগ নিয়ে নিরপরাধ মানুষদের মৃত্যুদণ্ড দিত। এমনকি যাকে তার সামান্য সন্দেহ হতো, কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই তাকেই সে মেরে ফেলত। এই ব্যাপারটা পল মেনে নিতে পারে না, তাই সে এই ব্যাপারে নেপোলিয়নের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। নেপোলিয়ন তখন পলের কথা মতো বাকি নেতাদেরকে ম্যাক্সিলিয়ানের বিরুদ্ধে উস্কে দেয়। তাই সেদিন সবাই গিয়ে ম্যাক্সিলিয়ান যখন তার ক্ষমতার দাপট দেখাচ্ছিল, তখন সেটা নিয়ে বাকিরা তার উপর ভীষণ ক্ষেপে যায়। এরপর এটা নিয়ে তার সাথে অন্যদের কথা কাটাকাটি হয়। একটা পর্যায়ে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সবাই ম্যাক্সিলিয়ানকে খুন করার জন্য তেড়ে আসে। সেটা দেখে ম্যাক্সিলিয়ান ঘাবড়ে গিয়ে নিজেই সুইসাইড করে নেয়। নেপোলিয়নও তখন সেখানেই ছিল, দূর থেকে সব কিছু দেখছিল সে। ম্যাক্সিলিয়ানের মৃত্যুর পর নেপোলিয়ন গিয়ে তার বন্দি করা লোকগুলোকে মুক্ত করে নেয়। এই ঘটনার কয়েক মাস পর নেপোলিয়ন তার সঙ্গীদের নিয়ে একটা বারে আড্ডা দিতে যায়। সেখানে একটি সুন্দরী মেয়েকে দেখে সে। মেয়েটাকে প্রথমবার দেখেই নেপোলিয়ন মুগ্ধ হয়ে যায়, বারবার তার দিকে তাকাতে থাকে, তার পিছনে ঘুরঘুর করতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। তখন মেয়েটা সেটা লক্ষ্য করে নেপোলিয়নের কাছে এসে জানতে চায় নেপোলিয়ন তার দিকে বারবার এভাবে তাকাচ্ছে কেন। নেপোলিয়ন তার প্রশ্নটা এড়িয়ে গিয়ে তার নাম জিজ্ঞাসা করে। তখন মেয়েটা তাকে বলে যে নামটা যেন সে নিজে থেকে খুঁজে বের করে। এরপর পরদিন একটা বাচ্চা ছেলে নেপোলিয়নের সাথে দেখা করতে আসে। ছেলেটা নেপোলিয়নকে জানায় যে তার বাবা একটা সময় নেপোলিয়নের সৈনিক ছিল, আর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তার বাবা মারা যায়। তাই সে নেপোলিয়নের কাছ থেকে তার বাবার রেখে যাওয়া তলোয়ারটা নিয়ে যেতে চায়। তখন নেপোলিয়ন তাকে বলে যে সাধারণ মানুষদের কাছে তলোয়ার থাকা উচিত নয়, তাও আবার একটা বাচ্চা ছেলের কাছে। কিন্তু বাচ্চাটা তার বাবার তলোয়ার না নিয়ে সেখান থেকে যেতে চায় না। সে বলে উঠে যে তার মা তাকে বলেছে নেপোলিয়নের মতো একজন বড় মনের মানুষই তার বাবার তলোয়ারটা তাকে ফিরিয়ে দিতে পারবে। সেটা শুনে নেপোলিয়ন বেশ ইমপ্রেস হয়ে যায়। তাই সে বাচ্চাটাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে মৃত সৈনিকদের অস্ত্রগুলো থেকে ওই তলোয়ারটা খুঁজতে শুরু করে। কিন্তু অনেক খোঁজার পরেও সে ওই সৈনিকের তলোয়ারটা কোথাও খুঁজে পায় না। তাই সে একই রকম দেখতে অন্য একটা তলোয়ার নিয়ে বাচ্চাটাকে দেওয়ার জন্য তার বাড়িতে চলে যায়। সেখানে সেই মেয়েটার সাথে নেপোলিয়নের আবার দেখা হয়, যাকে বারে দেখে তার পছন্দ হয়েছিল। সেখান থেকে তাদের দুজনের মধ্যে টুকটাক কথাবার্তা শুরু হয়, আর সেই কথা বলা থেকে ধীরে ধীরে ভালো লাগা কাজ করতে শুরু করে। তারা বেশ কয়েকবার পার্সোনালি দেখাও করে। একদিন মেয়েটা নেপোলিয়নের বাড়িতে যায় তার সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে কথায় কথায় মেয়েটা নেপোলিয়নকে জানায় যে তার নাম জোসেফাইন। ওই বাচ্চাটা মূলত তারই ছেলে ছিল, আর তার আরও একটা সন্তান আছে। তবে দুটো সন্তান থাকা সত্ত্বেও সে নিজের জন্য নতুন একজন সঙ্গী খুঁজছিল, কারণ স্বামীর মৃত্যুর পর সে অনেক একা হয়ে পড়েছিল। সে নেপোলিয়নের কাছে জানতে চায় যে নেপোলিয়ন তাকে ভালোবাসে কিনা। তখন নেপোলিয়ন তাকে বলে যে সে তাকে অনেক ভালোবাসে। সেটা শুনে জোসেফাইন ভীষণ খুশি হয়। কথায় কথায় তারা সেখানে বেশ কাছাকাছি চলে আসে, আর সেখান থেকেই তাদের ভালোবাসার জার্নিটা শুরু হয়। কিছুদিন পর পল আসে নেপোলিয়নের সাথে দেখা করতে। সে নেপোলিয়নকে জানায় যে ম্যাক্সিলিয়ানের মারা যাওয়ার পর অনেকেই তাদের বিরুদ্ধে চলে গিয়েছে, তাই যেভাবেই হোক তাদের বিরুদ্ধে যাওয়া ওই লোকগুলোকে আটকাতে হবে। তখন নেপোলিয়ন বলে যে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সে নিজেই ব্যাপারটা সামলে নিবে। তাই পরদিন নেপোলিয়ন তার সৈন্যদের নিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ায়, কারণ তাদের বিরুদ্ধে যাওয়া লোকগুলো সেখানে মিছিল নিয়ে আসছিল। লোকগুলো নেপোলিয়নদের কাছাকাছি আসতে না আসতেই নেপোলিয়নের সৈন্যরা তাদের উপর অ্যাটাক করে, তাদের উপর বোমা ছুটতে থাকে। আর সেই অ্যাটাকে যখন কয়েকজন মানুষ মারা যায়, তখন সেটা দেখে বাকিরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার 2 মাস পর নেপোলিয়ন এবং জোসেফাইন বিয়ে করে নেয়। বিয়ের অনুষ্ঠান শেষে তারা অতিথিদের জন্য একটা পার্টির আয়োজন করে। সেখানে নেপোলিয়ন লক্ষ্য করে যে জোসেফাইন সেখানে অন্য ছেলেদের সাথে খুব হেসে হেসে কথা বলছে। ব্যাপারটা নেপোলিয়নের মোটেও ভালো লাগে না, তবে সে এটা নিয়ে জোসেফাইনকে কিছুই বলে না। এরপর বেশ কয়েক বছর পার হয়ে যায়। একের পর এক রাজ্য জয় করতে করতে 1798 সালে নেপোলিয়ন মিশরে গিয়ে পৌঁছায়। সেখানে নেপোলিয়নের সাথে থাকা 40,000 সৈন্য খুবই সাহসিকতার সাথে শত্রুপক্ষের সাথে লড়াই করে, কিন্তু প্রথমবারে তারা জিততে পারে না, যে কারণে তারা সেখানে ঘাঁটি গেড়ে আবারও শত্রুদের উপর অ্যাটাক করার প্ল্যান বানায়। এর মাঝে নেপোলিয়ন অনেকবার জোসেফাইনের কাছে চিঠি লেখে, কিন্তু জোসেফাইন সেই চিঠিগুলোর কোনো উত্তরই দেয় না।
তাই নেপোলিয়ন মনের মধ্যে একরাশ কষ্ট নিয়ে ভাবতে থাকে যে না জানি জোসেফাইন কোন কাজে এত ব্যস্ত আছে যে নিজের স্বামীকেই ভুলে গিয়েছে। এখানে সিন শিফট হলে আমরা দেখতে পাই জোসেফাইন আসলেই ভীষণ ব্যস্ত। তবে সে ব্যস্ত ছিল তাদেরই এক সৈনিকের সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে। নেপোলিয়নের অনুপস্থিতির সম্পূর্ণ ফায়দা লুটছিল সে, আর ধীরে ধীরে এই ঘটনাটা সবাই জেনে যায়। এদিকে নেপোলিয়নের তো এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না যে তার স্ত্রী তার অবর্তমানে কি কি করছে। এরই মাঝে একদিন নেপোলিয়নের এক সঙ্গী এসে তাকে জোসেফাইনের ব্যাপারে জানায়, কিন্তু নেপোলিয়ন তার কথায় বিশ্বাস করে না, কারণ সে জোসেফাইনকে অনেক বেশি ভালোবাসত আর বিশ্বাস করত। তখন লোকটা তাকে বলে যে তার যদি বিশ্বাস না হয় তাহলে সে যেন ফ্রান্সে গিয়ে নিজ চোখে দেখে আসে। এই কথা শুনে নেপোলিয়ন যুদ্ধ শেষ না করেই ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ফেরার পথে নেপোলিয়ন দেখতে পায় জোসেফাইন আর ওই সৈনিকের ব্যাপারে নিউজ পেপারেও লেখা হয়েছে। সেটা দেখে নেপোলিয়নের মাথায় রক্ত উঠে যায়। বাড়ি ফিরে সে জোসেফাইনের সাথে এই বিষয় নিয়ে ঝগড়া করতে শুরু করে, এমনকি তাকে বাড়ি থেকেও বের করে দিতে চায়। জোসেফাইনের কাছে তখন বলার মতো কিছুই ছিল না, তাই সে শুধু তার ভুলের জন্য নেপোলিয়নের কাছে ক্ষমা চায়। সেই সাথে সে এটাও বলে যে সে নেপোলিয়নকে মন থেকে ভালোবাসে আর নেপোলিয়নের জন্য সে সব কিছু করতে পারবে। সেটা শুনে নেপোলিয়নের মনটা একটু নরম হয়। তবে সে তৎক্ষণাৎ জোসেফাইনকে ক্ষমা করতে না পারলেও ধীরে ধীরে তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। আচ্ছা, আপনি যদি নেপোলিয়নের জায়গা থাকতেন তাহলে আপনার স্ত্রী কিংবা গার্লফ্রেন্ডের এমন ভুলের জন্য কি ক্ষমা করতে পারতেন? কমেন্টে জানাবেন অবশ্যই। এদিকে নেপোলিয়ন যেহেতু মিশরের বিরুদ্ধে যুদ্ধটা মাঝপথে রেখেই চলে এসেছিল, তাই সেটা নিয়ে তার বিরুদ্ধে মামলা শুরু হয়। তখন নেপোলিয়ন বাকিদের জানায় যে ফ্রান্সের অবস্থা এখন খুবই খারাপ। ফ্রান্সের সৈনিকরা অন্য দেশের সৈনিকদের থেকে যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে, তাই যেভাবেই হোক তাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে, তা না হলে তারা কোনো দেশের সাথেই লড়াই করে জিততে পারবে না। সেখানে নেপোলিয়ন তাদের মুখের উপরেই বলে দেয় যে সে যেটা করেছে বুঝে শুনেই করেছে, দুর্বল সৈন্য নিয়ে হাঁটতে রাজি নয় সে। এই কথা বলেই সে রেগে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সমস্যা হলো ফ্রান্সের সৈনিককে আপডেট করার মতো যথেষ্ট টাকাও তখন নেপোলিয়নদের কাছে ছিল না, তাই সেটা নিয়ে তারা বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর একজন কাউন্সিলর এসে নেপোলিয়নদের সাথে দেখা করে। সে নেপোলিয়নকে বুদ্ধি দেয় যে নেপোলিয়ন যদি তাদের সাথে মিলে অন্য কাউন্সিলরদের সরিয়ে ফেলতে পারে তাহলে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার জন্য নিজেদের পছন্দের লোকদের বেছে নিতে পারবে তারা। সেখানে মোট 3 জনকে কাউন্সিলর হিসেবে নিযুক্ত করার প্রস্তাব জানায় সে, যাদের মধ্যে নেপোলিয়ন নিজেও একজন ছিল। নেপোলিয়ন তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপর সে একে একে সব কাউন্সিলরদেরকে মেরে ধরে জোর করে পদত্যাগ করতে বাধ্য করে। কিন্তু বাকি নেতারা সেই 3 জনকে কাউন্সিলর বানাতে রাজি হয় না, কারণ তারা জেনে গিয়েছিল যে পুরনো কাউন্সিলরদের পদত্যাগের পিছনে নেপোলিয়নের হাত রয়েছে। এই বিষয়টা নিয়ে তারা নেপোলিয়ন এবং তার ভাইয়ের উপর হাসি ঠাট্টা করতে শুরু করে, কারণ নেপোলিয়ন তার ভাইকেও কাউন্সিলর বানাতে চেয়েছিল। তবে নেপোলিয়ন ব্যাপারটা মেনে নিতে পারে না, তাই সে গিয়ে ওই লোকগুলোর উপর অ্যাটাক করার চেষ্টা করে। কিন্তু তারা সংখ্যায় বেশি হওয়ায় নেপোলিয়ন তাদের সাথে পেরে ওঠে না, তাই কোনো মতে সেখান থেকে পালিয়ে সে তার সৈন্যদের কাছে সাহায্য চায় যেন তারা ওই নেতাদের উপর অ্যাটাক করে। তার কথা মতো সৈন্যরা তখন ওই নেতাদের উপর অ্যাটাক করে এবং তাদের বন্দী বানিয়ে ফেলে। আর এভাবেই নেপোলিয়ন ফ্রান্সের ফার্স্ট কাউন্সিলর হয়ে যায়। ফার্স্ট কাউন্সিলরের ক্ষমতা ছিল দেশের রাজার মতো, অর্থাৎ নেপোলিয়ন ফ্রান্সের রাজা হয়ে যায়। তো এরপর নেপোলিয়ন তার মন্ত্রীকে দিয়ে ইংল্যান্ডের রাজাকে একটা চিঠি পাঠায় যে তারা যেন ফ্রান্সের সাথে বন্ধুত্ব করে নেয়। সে ভেবেছিল যে 2 দেশের মধ্যে বন্ধুত্ব হলে তারা বাণিজ্যিক, অর্থনৈতিক এবং অন্যান্য দিক থেকে অনেক লাভবান হবে। কিন্তু ইংল্যান্ডের রাজা তার প্রস্তাবে রাজি হয় না। সে নেপোলিয়নের মন্ত্রীকে জানায় যে ফ্রান্সের সেনা অনেক দুর্বল আর তাদের আর্থিক অবস্থাও তো তেমন ভালো নয়, তাই এমন একটা দেশের সাথে বন্ধুত্ব করে কি লাভ, তাদের সাথে বন্ধুত্ব করার কোনো যুক্তিই নেই। তখন মন্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করে যে একজন সেনাপতি হিসেবে নেপোলিয়নের যথেষ্ট সুনাম রয়েছে, তাই আশা করা যায় যে কাউন্সিলর হিসেবেও সে খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করতে পারবে। কিন্তু রাজা তাতেও রাজি হয় না। মন্ত্রী তাই সেখান থেকে ফিরে নেপোলিয়নকে বিষয়টা জানায়। ফলে এরপর নেপোলিয়ন নিজেই ইংল্যান্ডের রাজার সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে সে রাজাকে আবারও একই প্রস্তাব দেয়, কিন্তু রাজা এবারও তার প্রস্তাবে রাজি হয় না। তখন নেপোলিয়ন রাগের মাথায় রাজাকে বলে বসে যে সে যদি ফ্রান্সের সাথে বন্ধুত্ব না করে তাহলে এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। কিন্তু রাজা তার কথায় কোনো পাত্তাই দেয় না। এর মধ্যে একদিন একজন কর্মচারী এসে নেপোলিয়নকে জানায় যে সে ফার্স্ট কাউন্সিলর হওয়াতে তার কথায় কেউ গুরুত্ব দিতে চাচ্ছে না, কারণ ইংল্যান্ডের মানুষ ফার্স্ট কাউন্সিলর পোস্টের মানেই বুঝে না। তাই লোকটা নেপোলিয়নকে আইডিয়া দেয় যে
সে যেন ফার্স্ট কাউন্সিলরের বদলে নিজেকে ফ্রান্সের রাজা হিসেবে ঘোষণা করে। নেপোলিয়নের কাছে আইডিয়াটা বেশ ভালো লাগে, তাই সেই অনুসারে 1804 সালে ফ্রান্সের রাজা হিসেবে অভিষেক হয় নেপোলিয়নের। এরপর দেখা যায় সেই বছরেই অস্ট্রিয়া এবং রাশিয়ার রাজা মিলে ফ্রান্সের উপর হামলা করার প্ল্যান বানায়। সেটা জানার পর নেপোলিয়ন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধের সময়টাতে নেপোলিয়ন খুব চালাকির সাথে সব প্ল্যানিংগুলো করে। সে তার সৈনিকদেরকে কয়েকটা ভাগে ভাগ করে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে বলে, সেই সাথে তাদের কাছে থাকা অস্ত্রগুলোও লুকিয়ে ফেলে, যাতে প্রতিপক্ষ দল সেগুলো খুঁজে না পায়। রাতে নেপোলিয়নের সৈন্যরা প্রতিপক্ষ সেনার উপর অ্যাটাক করার প্রস্তুতি নেয়। তখন নেপোলিয়ন তাদেরকে বলে দেয় যে অপর পাশ থেকে আগে অ্যাটাক না করা পর্যন্ত ফ্রান্সের সেনারা যেন তাদের উপর অ্যাটাক না করে। এতে করে প্রতিপক্ষরা মনে করবে যে তারা হয়তো যুদ্ধটা জিতে যাচ্ছে। তো প্রতিপক্ষ দলের সামনের দিকে ছিল অস্ট্রিয়ার সৈনিকরা। তারা নেপোলিয়নের কাছাকাছি এসেই প্রথম সৈন্যদলের উপর অ্যাটাক করে। তারা ভেবেছিল যে নেপোলিয়ন হয়তো ওই কয়েকজন সৈন্য নিয়েই যুদ্ধে নেমেছে, আর ঠিক সেই সময়েই নেপোলিয়নের দ্বিতীয় দল গিয়ে তাদের উপর অ্যাটাক করে। সেটা দেখে তখন রাশিয়ার সেনারাও এগিয়ে আসে। এভাবেই তাদের মধ্যে অনেকক্ষণ যাবৎ যুদ্ধ চলতে থাকে। শেষ পর্যায়ে এসে যখন অস্ট্রিয়ার সৈন্যরা একের পর এক মারা যেতে শুরু করে এবং রাশিয়ার সৈন্যরাও দুর্বল হয়ে পড়ে, তখন বাকিরা সেখান থেকে পালাতে শুরু করে। নেপোলিয়ন তখন তার লুকিয়ে রাখা কামানগুলো বের করে তাদের উপর অ্যাটাক করে। সেই অ্যাটাকে অনেক সৈন্য মারা যায়। আবার সেই বোমগুলো ব্লাস্ট হওয়ার কারণে বরফের ধস নামে। সেই বরফের ধসেও আরও অনেকে মারা যায়। আর এভাবেই নেপোলিয়ন ফাইনালি একটা কঠিন যুদ্ধ জিতে যায়। এরপর যুদ্ধ শেষে অস্ট্রিয়ার রাজা আসে নেপোলিয়নের সাথে দেখা করতে। সে নেপোলিয়নকে জানায় যে নেপোলিয়ন যুদ্ধটা জিতে যাওয়ায় সে ভীষণ খুশি। তখন নেপোলিয়ন তার কাছে জানতে চায় যে রাশিয়ার রাজা কেন আসেনি। উত্তরে অস্ট্রিয়ার রাজা জানায় যুদ্ধে হেরে যাওয়াটা রাশিয়ার রাজা মেনে নিতে পারেনি, তাই সে নেপোলিয়নের সাথে দেখা করতে আসেনি। নেপোলিয়ন তখন বলে যুদ্ধে যে তাদের কয়েকজন সৈনিক বেঁচে গিয়েছে, এটার জন্য অস্ট্রিয়া এবং রাশিয়ার কৃতজ্ঞ হওয়া উচিত। আর অবশেষে দেখা যায় ফাইনালি সেই ইংল্যান্ডের রাজাও নেপোলিয়নের সাথে বন্ধুত্ব করে নেয়। তো সেখান থেকে ফেরার পর নেপোলিয়নের মা তাকে প্রশ্ন করে যে সে এখনো বাবা হতে পারেনি কেন, সমস্যাটা কি তার নাকি জোসেফাইনের। নেপোলিয়নের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। তখন তার মা ছেলের জন্য একটা কম বয়সী মেয়ে জোগাড় করে এবং তার সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে বলে, কারণ বংশরক্ষার জন্য এবং রাজত্ব সামলানোর জন্য নেপোলিয়নের একটা ছেলে সন্তান প্রয়োজন ছিল। তাই সে বাধ্য হয়ে তার মায়ের কথা মতো সেই মেয়েটার সাথে ঘনিষ্ঠ হয়। আর এর কিছুদিন পর জানা যায় যে মেয়েটা প্রেগনেন্ট হয়েছে। তখন সবাই বুঝতে পারে যে আসল সমস্যাটা জোসেফাইনের। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, জোসেফাইনের তো আগের সংসারে দুটো সন্তান ছিল, তাহলে এখন কেন এমন পরিস্থিতি হলো? তার মানে কি নতুন নতুন ছেলেদের সাথে মেলামেশার কারণেই তার আজকে এই দশা? যাই হোক, কারণ যেটাই হোক না কেন, নেপোলিয়নের মা নেপোলিয়নকে জোর করে জোসেফাইনকে ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে বলে। কিন্তু নেপোলিয়ন তাতে রাজি হয় না। তাই তার মা বারবার তাকে বোঝানোর চেষ্টা করে। আর এভাবেই কয়েক মাস পার হয়ে যায়। শেষমেশ একটা সময় নেপোলিয়ন তার মায়ের কথা মেনে নিতে বাধ্য হয় আর জোসেফাইনকেও ডিভোর্স দিয়ে দেয়। তবে ডিভোর্স দেওয়ার সময় নেপোলিয়ন বলে যে শুধুমাত্র বংশরক্ষার খাতিরে আমি বাধ্য হয়ে জোসেফাইনকে ডিভোর্স দিচ্ছি, কারণ আমাকে এখন অন্য একটা মেয়েকে বিয়ে করতে হবে। তবে জোসেফাইনের সাথে আমার সম্পর্ক কখনোই নষ্ট হবে না, আমরা সব সময় বন্ধু হয়ে থাকব। ডিভোর্স হওয়ার পর দেখা যায় জোসেফাইন নেপোলিয়নের বাড়ি থেকে বেরিয়ে অন্য একটা বাড়িতে থাকতে শুরু করে। সেখানে জোসেফাইন ছাড়া আর কেউই থাকতো না। তবে নেপোলিয়ন মাঝে মাঝেই তার সাথে দেখা করতে যেত। আর এর বেশ কিছুদিন পর নেপোলিয়ন তার থেকে অনেক কম বয়সী একটা মেয়েকে বিয়ে করে। কিন্তু কম বয়সী হলেও মেয়েটা নেপোলিয়নকে অনেক ভালোবাসত। আর এই মেয়েটা ছিল অস্ট্রিয়ার রাজকুমারী। তাই তাদের বিয়ের কারণে দুই দেশের সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। তো এর ঠিক 1 বছর পর তাদের একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়। তাকে দেখে নেপোলিয়ন ভীষণ খুশি হয় আর বাচ্চাটাকে নিয়ে এসে জোসেফাইনকে দেখাতে চলে যায়। জোসেফাইনও বাচ্চাটাকে দেখে ভীষণ খুশি হয় এবং সে বাচ্চাটাকে বলে যে সে যেন জোসেফাইনের ত্যাগটা সব সময় মনে রাখে। এরপর দেখা যায় নেপোলিয়ন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেই যুদ্ধে নেপোলিয়ন 6 লক্ষ সৈন্য নিয়ে রাশিয়ার উপর অ্যাটাক করতে যায়। কিন্তু রাশিয়া সেখানে একটা কৌশল অবলম্বন করে। তারা নেপোলিয়নদের উপর আচমকা হামলা করে, ঠিক যেমনটা নেপোলিয়ন প্রথমে ইংরেজ সেনাদের উপর করেছিল। তাই এবার নেপোলিয়নের কাছে এত সৈন্য থাকা সত্ত্বেও সে যুদ্ধে হেরে যায়। এরপর সেখানে বসেই নেপোলিয়ন জোসেফাইনকে একটা চিঠি লেখে। সেই চিঠিতে সে যুদ্ধের সব কথা তাকে জানায় আর এটাও জানায় যে নেপোলিয়ন তাকে এখনো অনেক ভালোবাসে।
এরপর সে তার সৈন্যদের নিয়ে মস্কো দখল করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে গিয়ে দেখে পুরো শহরটাই খালি পড়ে আছে, কোথাও মানুষের চিহ্নটাও নেই। সেটা দেখে নেপোলিয়ন ভীষণ অবাক হয়। আসলে রাশিয়ান সেনারা রাতের অন্ধকারে পুরো মস্কো শহরটাকে জ্বালিয়ে দিয়েছিল, যাতে নেপোলিয়ন কোনোভাবে তাদের পর্যন্ত পৌঁছাতে না পারে। আর তাই বাধ্য হয়ে নেপোলিয়ন তখন সেখান থেকে ফিরতে শুরু করে। রাস্তায় হঠাৎ আবহাওয়া ভীষণ খারাপ হয়ে পড়ে। তুষারপাত এবং অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারণে তার বেশিরভাগ সৈন্য মারা যায় আর বাকিরাও দুর্বল হয়ে পড়ে। সবশেষে মাত্র 4000 সৈন্য অবশিষ্ট থাকে নেপোলিয়নের। তবে যেই সৈন্যগুলো মারা গিয়েছে তার জন্য সবাই নেপোলিয়নকে দায়ী করে, তাই তাকে স্বেচ্ছায় ফ্রান্সের দায়িত্ব থেকে সরে যেতে বলা হয়। নেপোলিয়নের কাছে তখন কিছুই করার ছিল না, তাই ফাইনালি সে 1814 সালে ফ্রান্সের রাজত্ব ছেড়ে দেয়। শুধু তাই নয়, এরপর তাকে ফ্রান্স থেকে অনেক দূরের একটা সাগরে গিয়ে থাকতে বলা হয়, আর তাকে জানানো হয় যে এর জন্য তাকে অনেক টাকা দেওয়া হবে এবং সেই সাথে তার পরিবারের ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হবে। নেপোলিয়ন তখন সেই কথা মতো ফ্রান্স থেকে দূরে গিয়ে থাকতে শুরু করে। সেখানে থাকা অবস্থায়ও নেপোলিয়ন বেশ কয়েকবার জোসেফাইনকে চিঠি লেখে, কিন্তু তার কোনো উত্তরই আসে না। কিছুদিন পর নেপোলিয়ন জানতে পারে যে জোসেফাইন আবারও নতুন একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে। সেটা জেনে নেপোলিয়নের ভীষণ খারাপ লাগে, সেই সাথে জোসেফাইনের উপর খুব রাগও হয় তার। অন্যদিকে দেখা যায় জোসেফাইন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তখন ডক্টর তাকে চেক করে জানায় যে সে একটা মারাত্মক রোগে আক্রান্ত, হয়তো বেশি দিন বাঁচবে না আর। কিন্তু নেপোলিয়ন তো সেই ব্যাপারে কিছুই জানত না। নেপোলিয়ন একা সেই সাগরে থাকে ঠিকই, কিন্তু বেশি দিন সেখানে টিকতে পারে না। তার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছিল যে সে কিভাবে আবার ফ্রান্সের রাজত্ব হাসিল করবে। তাই বছরখানেক পরে 1815 সালে নেপোলিয়ন আবারও ফ্রান্সে ফিরে আসে। তাকে দেখা মাত্রই কাউন্সিলরের আদেশে সৈন্যরা তার পথ আটকে ধরে। তখন নেপোলিয়ন তাদেরকে জানায় যে সে তার সৈন্যদের ভীষণ মিস করছিল, তাই সে তাদের কাছে ফিরে এসেছে। এটা শুনে সৈন্যরা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে এবং তার সাথে গিয়ে যোগ দেয়, আর সেখান থেকে নেপোলিয়ন আবারও ফ্রান্সের রাজত্ব হাসিল করে নেয়। এরপর সে সরাসরি জোসেফাইনের সাথে দেখা করতে চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর জোসেফাইনের বদলে তার মেয়ের সাথে নেপোলিয়নের দেখা হয়। তখন নেপোলিয়ন জানতে পারে যে জোসেফাইন একটা কঠিন রোগে মারা গিয়েছে। সেটা শুনে নেপোলিয়ন ভীষণ কষ্ট পায়। এরপর সে আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায়। সিন শিফট হলে আমরা দেখতে পাই নেপোলিয়নের ফিরে আসাকে আর ভালোভাবে দেখছে না ইউরোপের বড় দেশগুলো, কারণ নেপোলিয়নের আর্মি শাসন এবং সব দেশের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারটা তারা আর মানতে চায় না। তাই ইংল্যান্ড, রাশিয়া, পার্সিয়া এবং অস্ট্রিয়া সহ বেশ কয়েকটি দেশ সেই ঐতিহাসিক ভিয়েনা চুক্তির জন্য বসে, যার মূল লক্ষ্য ছিল ফ্রান্সের সীমানা নির্ধারণ করে দেওয়া এবং ইউরোপে ক্ষমতার ভারসাম্য আনা। আর এজন্য তারা এবার এক হয়ে ফ্রান্স থেকে নেপোলিয়নের শাসনকে হটানোর জন্য যুদ্ধ ঘোষণা করে। অন্যদিকে নেপোলিয়নও তার সেনাদের নিয়ে যুদ্ধের প্ল্যান করতে শুরু করে। যদিও তার সৈন্য সংখ্যা তখন প্রতিপক্ষের সৈন্য সংখ্যার অর্ধেক ছিল, তবুও সে একের পর এক সবগুলো দেশ দখল করতে চাইছিল। আর এজন্য তার প্ল্যান হলো আগে ছোট দেশগুলোকে হারানো। তো সেই প্ল্যান অনুসারে সে তার সৈন্যদের নিয়ে যুদ্ধের জন্য ওয়াটারলি নামের একটা সীমানায় চলে যায়। তখন দুই পক্ষের কাছেই অনেক অস্ত্র ছিল, সেগুলো দিয়ে তারা একে অপরের উপর অ্যাটাক করতে শুরু করে। নেপোলিয়নদের সৈন্য কম হলেও তারা যুদ্ধে বেশ এগিয়েছিল, কিন্তু ইংল্যান্ডের পক্ষে একের পর এক দেশের সেনা এসে যুক্ত হওয়ায় নেপোলিয়নরা আর পেরে উঠছিল না। ফলে সেই যুদ্ধে অসংখ্য সৈন্য মারা যেতে থাকে। আর একটা পর্যায়ে শত্রুপক্ষ নেপোলিয়নদের সৈন্যদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু নেপোলিয়ন তখনও তার সমস্ত শক্তি দিয়ে প্রতিপক্ষের সাথে লড়াই করে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে ইংল্যান্ডের সঙ্গে আরও একটা দেশের সেনা এসে যুক্ত হওয়ায় ফাইনালি নেপোলিয়ন সারেন্ডার করে এবং পরাজয় বরণ করে। এরপর পরদিন দেখা যায় ইংল্যান্ডের সেনাপ্রধান এসে নেপোলিয়নের সাথে দেখা করে। সেখানে সে নেপোলিয়নের সাহসের ভীষণ প্রশংসা করে, কিন্তু নেপোলিয়ন যে কাজটা করেছিল সেটা তো বেআইনি, তাই তাকে শাস্তিস্বরূপ আফ্রিকার একটা দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে নেপোলিয়ন একাই থাকতে শুরু করে, আর এর 6 বছর পর সেখানেই নেপোলিয়ন মারা যায় এবং এখানেই কাহিনীটা শেষ হয়ে যায়। আজকের গল্পে নেপোলিয়নের জীবনের দুইটি অংশই তুলে ধরা হয়েছে, মানে তার রাজনৈতিক জীবন এবং ব্যক্তি জীবন, যেখানে নেপোলিয়নের ভালো এবং খারাপ দিক দুটোই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নেপোলিয়ন তার শাসন আমলে মোট 61টি যুদ্ধ করেছিল। একজন সেনাপতি হিসেবে তখনকার সেনাবাহিনীতে তিনি যে উদ্ভাবন নিয়ে এসেছিলেন তা এখনও অনেক দেশের সেনাবাহিনীতে ফলো করা হয়, আর তাই তো তিনি সারা বিশ্বে সর্বকালের সেরা সেনাপতি হিসেবে পরিচিত। নেপোলিয়নের জীবনের শেষ 3টি শব্দ ছিল ফ্রান্স, সেনা এবং তার স্ত্রী জোসেফাইন। আর এর মাধ্যমে বোঝা যায়
নেপোলিয়ন ঠিক যতটা দেশপ্রেমী ছিল ঠিক ততটাই তার ব্যক্তি জীবনকেও ভালোবাসত। আশা করি মুভিটা দেখার পর নেপোলিয়নের সম্পর্কে সবার ধারণাটা পরিষ্কার হয়ে গিয়েছে। তাই এই গল্পটা আমার কাছে বেশ স্পেশাল। তবে আপনাদের কাছে এই ইতিহাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লানেশন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস